আলো ফুটতেই নরসিংদী আজ জেগে উঠেছে। চারিদিকে সবুজের সমারোহ, শিশির ভেজা মাঠ, কৃষকরা ব্যস্ত সময় পার করছে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে। নরসিংদী পরিচিত সবজির ভান্ডার হিসেবে, সেই পরিচিত ভান্ডার কি কারণে, সেই বাস্তব চিত্রই তুলে ধরবো আজকের প্রতিবেদনে। দর্শক, স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষি আজকের পর্বে। সাথে আছি আব্দুল্লাহ খান মুন্না। নরসিংদীর অর্থনীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে সবজি চাষ। হাজারো কৃষক নির্ভরশীল এই সবজি চাষের উপর। আজকে আমরা জানবো এই অঞ্চলের কৃষক ভাইদের কাছ থেকে কি ধরনের সবজি তারা চাষ করে থাকেন। এখানে একজন কৃষক ভাই রয়েছেন, সেলিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। নরসিংদীর একটি পরিচিতি রয়েছে সারা বাংলাদেশে সবজির ভান্ডার হিসেবে। তো আপনারা কি ধরনের সবজি চাষ করে থাকেন এখানে? আমরা এখানে বিশেষ করে শীতকালীন সময়ে আমরা সিমটাই সবচেয়ে বেশি চাষ করি। সিমের পাশাপাশি আপনার ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন। আমরা যে সিমের খেতে আছি এখন, এই সিমটি কবে থেকে শুরু হয়েছে হারভেস্ট? নভেম্বরের 1 তারিখ থেকে এটা আমরা হারভেস্ট করতেছি আর কি। আর কতদিন পর্যন্ত করতে পারবেন? মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে আর কি। কি জাতের সিম এটা আপনার আমরা বলি হাতির কান। স্থানীয় বাজার মিটিয়ে আপনারা এই সবজি দেশের বিভিন্ন প্রান্তে এই নরসিংদীর সবজি যাচ্ছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি এই সবজি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। তো কি ধরনের সবজি আপনারা এই অঞ্চলে উৎপাদন করছেন? শীতকালীন সবজি হিসাবে সবচেয়ে বেশি চাষ করা হয় সিম। আর সিমের পাশাপাশি লাউ, ফুলকপি, বাঁধাকপি এগুলি চাষ করা হয়। সেক্ষেত্রে কত ধরনের জাত রয়েছে এই সিমের? এই সিমে আপনার আমাদের এখানে মাঠে প্রায় 7-8 জাতের সিম আছে। হাতির কান আছে, নলডুগ আছে, টুইঙ্গা সিম আছে, চিটাঙ্গা সিম আছে, পাবনা আছে, রূপবান আছে, এগুলো আর কি। চারা রোপণ করেন কবে? কার্তিক মাসের প্রথম দিকে। আজকের বাজার দরটা কত আছে? আজকের বাজার দরটা মিনিমাম 60-65 টাকা হবে আর কি আজকে, যেহেতু আমরা এক্সপোর্টের জন্য। না, পাইকারদের কাছে বিক্রি করলে আপনার ওইটা 30-35 টাকা, এর বেশি বিক্রি করা যায় না। আর এক্সপোর্টের জন্য? এক্সপোর্টের জন্য আপনার 65-60 এরকম। সেক্ষেত্রে এক্সপোর্টের জন্য যে প্যাকিং দরকার সেগুলো কি আপনারাই করে দেন? না, এক্সপোর্টের জন্য প্যাকিং গুলো আমরা করি না। আমরা আপনার যদি ইউরোপে এক্সপোর্ট হয় তাহলে এটা আমরা শর্টিং গ্রেডিং করে আমাদের এখান থেকে ওনারা ক্রিয়েট করে নিয়ে যায় আর কি। ইউরোপ ছাড়া আর কোথায় যায়? মিডল ইস্টে যায় আর কি, যেমন কাতার আছে, মালয়েশিয়া আছে, মানে মিডল ইস্টের আরো অন্যান্য দেশ আছে। সেক্ষেত্রে তাদেরকে কিভাবে দেন? তাদেরকে আপনার আমরা বারিসা বাজারে পৌঁছায় দেই, অথবা আমাদের সিয়াজির ঘর থেকে অনেক সময় প্যাকেজ করে নিয়ে যায় তারা। আচ্ছা, আপনারা এই যে বিস্তীর্ণ মাঠে যে সবজি চাষ করছেন, আপনাদের কি কোনো সমবায় সমিতি আছে কিনা? 2009 সালে আমাদের একটা সিয়াজি সমিতি আছে, বুঝলে বা গাঙ্গুলপাড়া পুরুষ সিয়াজি দল। আমরা ওইখানে 20 জন সদস্য আছি। আমাদের একটা ফান্ড আছে, আমরা নিজেরাই ফান্ড তৈরি করছি। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে আমাদেরকে সহায়তা করে একটা ঘর করার জন্য, পাওয়ার টিলার, ক্রেট এগুলি কেনার জন্য আমাদেরকে ওনারা সহায়তা করে। বর্তমান বাজারে তো আমরা বিষ যুক্ত সবজির একটি ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বিষ মুক্ত সবজি চিনার উপায়টা কি? আমাদের এদিক দিয়ে যাদের দেখা যাচ্ছে বিষ মুক্ত সবজি আমরা আগে দিতাম আর কি বিষ, কিন্তু এখন এই গত বছর থেকে আমরা চেষ্টা করতেছি যাতে বিষ মুক্ত সবজি করতে পারি। কৃষি অফিস থেকে আমাদেরকে বিভিন্ন সহায়তা করতেছে, আর আমরা নিজেরা তাদের এই কথা মতো চলতেছি। যেমন ইউলো স্টিকার, হলুদ ফাত, নীল ফাত, ফেরোমন ফাত, বায়ো পেস্টিসাইড এগুলি আমরা ব্যবহার করতেছি আর কি। আচ্ছা, আপনার এই যে টোটাল জায়গার পরিমাণটা কত? আমাদের এখানে এই টোটাল জায়গার পরিমাণটা হচ্ছে আপনার আমাদের এই গ্রাম্য ভাষায় বলা যায় 20 গন্ডা 35 ডিসিম। আচ্ছা, আমরা একটু দেখি আসলে। আচ্ছা, ঠিক আছে, চলো। কিভাবে? আচ্ছা, আপনারা যে চারা রোপণ করেছেন, চারাটা সংগ্রহ করেছেন কোথা থেকে? এটা আমরা নিজেরা উৎপাদিত চারা, আমরা এই বীজটা নিজেরাই রাখার পরে আমরা নিজেরাই জমিতে মানে চারা উৎপাদন করি আর কি। চারা উৎপাদন করে তারপরে জায়গায় লেগে ফেলি আর কি। চারা উৎপাদন করার পর এই যে ফল আসতে, মানে ফসল আসতে কতদিন সময় লাগে? এটা 60 দিন সময় লাগে। প্রতিদিনই তো ফসল তুলছেন? জি অবশ্যই। সেক্ষেত্রে কোন ফসলটা তুলেন, মানে কি দেখে? আমরা বুঝি যে মানে সিমটা একটু ফাঁস হয়েছে, মানে একটু বাড়তেছে, যেমন দেখা যায় এখানে যে এটা কিন্তু কালারটা একটু বেশি রকম কাঁচা,
তাই একটু ইয়ে হবে আর কি, সবুজ হবে। এই জন্য আমরা বুঝতে পারি যে এটা একটু ফাঁস হয়েছে, মোটা হয়েছে, তখন এটা আমরা তুলি আর কি। সিম চাষ করতে গিয়ে রোগ বালাইয়ের কেমন সম্মুখীন হয়েছেন? যখন নাকি প্রচন্ড কুয়াশা পড়ে তখন আমাদের এই যে সিমে পচন মানে সৃষ্টি হয় আর কি, মানে পচন ধরে আর কি সিমের মধ্যে। এটাই সবচেয়ে বেশি সমস্যা। এই পচনের কারণে অনেক সিম জোরে মাটিতে পড়ে যায়। সেক্ষেত্রে সমাধান করেন কিভাবে? সমাধান আমরা এই যে এমিস্টার টপ ব্যবহার করি আর কি। এই পচনের জন্য এমিস্টার টপটা ব্যবহার করা হয়। শুধুমাত্র কি একটা রোগই নাকি আরো রোগ আছে? না, আর আপনার এই যে কিরার জন্য মানে সিম যেটা নাকি ইয়া করে আর কি, যে ইয়া করে লাগে খায়ালা আর কি, সিম ধরে বলে এই গাই করেলা। তো আমরা বলি এটা হলো আপনার এটার জন্য ওই যে ইয়েলো পাত, ফেরোমন পাত, নীল পাত, হলুদ পাত এগুলি ব্যবহার করি আর কি। এগুলি ব্যবহার করলে আমরা মানে কিরাটা নিয়ন্ত্রণ করতে পারি। এই যে সিম চাষ করছেন আপনারা, মানে লাভবান কি হতে পারছেন? জি অবশ্যই আমরা লাভবান হচ্ছি। এই সিমটা করে আমরা অনেক লাভবান হচ্ছি। 1 বিঘা জমিতে আপনাদের এই সিম চাষে খরচ হচ্ছে কত? 1 বিঘা জমিতে আমাদের সিম চাষে খরচ হবে 50 থেকে 60 হাজার টাকা। উৎপাদন হচ্ছে কত টাকা? 1 বিঘা জমি থেকে আমরা সিমের শেষ পর্যন্ত বিক্রি করলে আপনার মিনিমাম 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো আর কি। তার মানে কি 1 লক্ষ টাকা বিঘা প্রতি লাভ হচ্ছে? বিঘা প্রতি 1 লক্ষ টাকার মতো। সময় লাগছে কতদিন? 6 মাস। 6 মাসে আপনারা 1 লক্ষ টাকা লাভ করতে পারছেন। জি অবশ্যই। যদি সংক্ষিপ্তভাবে জানতে চাই যে চারা রোপণ থেকে শুরু করে হারভেস্ট হওয়া পর্যন্ত জমি প্রস্তুত সহ কিভাবে এই মানে পুরো কার্যক্রমটা পরিচালনা করেন? প্রথমে জমিটা মানে চাষ করি আর কি। চাষ করার পরে আমাদের নিজস্ব বীজ থেকে চারা উৎপাদন করার পরে আমরা ওই সমস্ত জমিতে ওই চারাটা লাগিয়ে ফেলি আর কি। লাগানোর পরে আপনার এই চারাতে আপনার খুঁটা দিতে হয়, মাচা বাঁধতে হয়। মাচা বাঁধার পরে আপনার চারা যখন বড় হয় তখন আমরা এই যে জৈব বালানাশকের জন্য কিছু ফেরোমন ফাঁদ, ইউলো স্টিকার, সেক্স ফেরোমন ফাঁদ এগুলা মানে সাথে সাথে দিয়ে দেয় আর কি। চারাটা এতটুকু হয়নি। চারা লাগানোর পরে মিনিমাম 60 থেকে 65 দিন পরে ওই জমিতে ফুল এবং ফল আসা শুরু করে আর কি। নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা প্রথম হারভেস্ট করতে পারি। আচ্ছা, এই সিমের চারা মানে কিভাবে রোপণ করেন? যে এই সিমের চারাগুলি আপনার একটা থেকে আরেকটার দূরত্ব আমরা 5 থেকে 6 হাত দিই আর কি। একটু দেখানো যাবে? জি দেখানো যাবে। যে দেখেন, যে আপনি দেখেন ওই যে এই সিমের গাছটা থেকে দূরত্ব, এই সিমের গাছটা দূরত্ব আপনার 5 থেকে 6 হাত। মানে প্রত্যেকটা জার, মানে আমরা যে জার বলি আর কি। এই যে 2টা 3টা একসাথে এই যে লাগাই দেওয়ার কারণটা কি? তখন অনেক সময় চারা নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমরা 2টা 3টা করে লাগাই রাখি। আবার এই পচন ধরে ছোট অবস্থায় পচনে নষ্ট হয়ে যায়, এই কারণে আমরা 3টা 4টা করে লাগাই রাখি, যাতে নষ্ট হওয়ার পর আমার জমিটা পর্যাপ্ত পরিমাণে ভরতে পারে আর কি। আচ্ছা, এই যে মাচা করেছেন মানে এটা নিয়মটা কি? কত ফিট উপরে মাচাটা করতে হয়? মাছার তেমন কোনো নিয়ম নাই। আমরা সাধারণত আমাদের এই যে বুক পর্যন্ত মাছাটা মানে উঁচা করে বাঁধি আর মানে কি। 3 ফিট? হ্যাঁ এরকম 3-3 মতো হবে আর কি। আচ্ছা, এই যে আমরা তো দেখতে পাচ্ছি যে এই যে নিচের যে মাটির অংশ এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এটা কি পরিষ্কার রাখতে হয় নাকি? জি এটা পরিষ্কার রাখতে হয়, সবসময় এটা পরিষ্কার রাখতে হয়। কারণ পরিষ্কার না রাখলে অনেক সময় এই বিভিন্ন রোগবালাই আক্রমণ করে আর কি। এটা পরিষ্কার থাকলে এত রোগবালাই আক্রমণ তেমন একটা করে না। জৈব বালাইনাশক ব্যবহার করেন, এই বার্মি কম্পোস্ট বা গোবর সার কি ব্যবহার করা? জি আমরা আমাদের জমিতে বার্মি কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট, এবারে আপনার এই যে এই জৈব বালাইনাশক যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি আর কি। গোবর সারও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তো দেখলাম কিভাবে চারা রোপণ করেন। এখন এই যে কোন সিমটা আমরা আসলে বাজারজাতকরণের জন্য ছিটতে পারবো? যে আজকে আমাদের এখান থেকে বাজারজাত করার জন্য যে সিমগুলো আমরা হারভেস্ট করতে পারবো আর কি। এগুলো কি দেখে বুঝবো? যেগুলি সিমটা আপনার ফাঁস হচ্ছে, হ্যাঁ বড় হচ্ছে, যে কালারটা মানে অনেক সুন্দর হচ্ছে। তো আর যেটা সিম মানে করা এটা পুষ্ট হবে না, এই সিমটা পুরোপুরি পুষ্ট হচ্ছে, এটা আমরা আজকে বাজারজাতের জন্য। আচ্ছা, আজকে বাজার থেকে আপনি ছিললেন, এটা ভোক্তা পর্যায়ে কতদিনের মধ্যে পৌঁছাতে পারে বা কতদিন তারা এটাকে ফ্রেশ রাখতে পারবে? এটা আপনার 4 থেকে 5 দিন মানে থাকবে আর কি, নরমাল টেম্পারেচার থাকবে আর কি। আর ফ্রিজে রাখলে? ফ্রিজে রাখলে একটু বেশি থাকবে। বেশি থাকবে। দর্শক আপনারা দেখলেন যে এই যে একদম গাছ থেকে যে নিরাপদ সিম সেটি আমরা সংগ্রহ করলাম। সেলিম ভাই আমাদেরকে দেখালেন যে কোন সিমটা আসলে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর জন্য উপযুক্ত হয়েছে। তো এই সিমটি আজকে বাজারে চলে যাবে এবং স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজার থেকে হয়তো আপনাদের বাসা বাড়িতে পৌঁছাতে হয়তো একদিন সময় লাগবে। 3 থেকে 4 দিন এই সবজিটা কিন্তু সতেজ থাকবে। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে হয়তো আরও 2-1 দিন বাড়ানো যাবে। আর আজকে এই বাজারে স্থানীয় মূল্যটা কত আছে?
আজকে আমাদের স্থানীয় বাজারে আজকে মূল্যটা 30 থেকে 40 টাকার মধ্যে থাকবে আর কি। এই মূল্যটা কি স্বাভাবিক রয়েছে না একটু বেশি আছে না, মোটামুটি স্বাভাবিক আছে আজকে। স্বাভাবিক আছে। আর এটা যখন এক্সপোর্টের জন্য যায় তাহলে একটু বেশি দাম হবে আর কি। আচ্ছা, এক্সপোর্ট যে আপনারা করছেন আসলে সম্ভাবনাটা কেমন দেখছেন? যে এবছর গত বছর থেকে সম্ভাবনা অনেক বেশি আল্লাহর রহমতে, যেহেতু গত বছর পেস্টিসাইডের কারণে মানে সিম যায় না, এই বছর পেস্টিসাইড ছাড়া আমরা জৈব কীটনাশক মানে ব্যবহার করে সিম ইউরোপ বা মিডল ইস্টের অন্য দেশে আমরা এগুলি রপ্তানি করতে পারতেছি আর কি। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে সিম কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে বাজারজাতকরণ করা হয়, আজকের বাজার মূল্যটা কত এবং কি ধরনের রোগবালাই সম্মুখীন হলে তারা কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন। তো দর্শক, এ পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর, সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে এই সময়ে আমি দাঁড়িয়ে আছি সিম ক্ষেতের ঠিক মাঝখানে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আর আমার সাথে উপস্থিত আছে সেলিম ভাই, তার কাছ থেকে জানবো। সেলিম ভাই, এই যে সিম ক্ষেতের মাঝখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি, এই গাছগুলো আসলে কি গাছ? এটি হচ্ছে আপনার আদা গাছ। এটা আপনার এই আমার এই জমিতে, সমস্ত জমিতে আমি লাগাইছি প্রত্যেকটা এই খুঁটির পাশাপাশি একটা বা দুইটা তিনটা এরকম করে জার দিছি। এটা আদা গাছ, এটা সাথী ফসল হিসেবে বলা যায় আর কি। ওইটা সাথী ফসল সিম ক্ষেতের জমিতে লাগাইছি। লাগানোর কারণ হচ্ছে আদা গাছ একটু ছায়াযুক্ত স্থানে হয়তো, এই কারণে আমি মানে আমার এই যে মাচা দিতে যায় যে খুঁটি দিছি, খুঁটির পাশাপাশি 2 থেকে 3টা জার লাগাইছি। সিম বিক্রি করার পাশাপাশিও আদা থেকে মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা মনে হয় আমি বিক্রি করতে পারবো আর কি। এই আদা গাছটা লাগিয়েছিলেন কখন? এটা যে সময় সিমটা মানে বুনছি সিমের চারা, ঠিক তখনকার সময় এটা লাগানো হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে হারভেস্ট হতে আর কতদিন সময় লাগবে? এটা হারভেস্ট হতে আর মিনিমাম 3 থেকে 4 মাস পরে আমরা এটা হারভেস্ট করবো আর কি। এটা কি জাতের আদা? এটা আমাদের দেশি মানে জাত, একটা নাম আছে কালিন্দুর। আচ্ছা, এই আদার ক্ষেত্রে রোগবালাই কেমন? আদার ক্ষেত্রে তেমন কোনো রোগবালাই আসে না, তবে একটু পচনটা যে শীতকালীন সময় পচনটা একটু থাকে আর কি। আচ্ছা, এই যে এগুলো কি সার দেওয়ার প্রয়োজন পড়ে? এগুলাই যে সিমের জমিতে যে ইয়া ব্যবহার করা হয় আর কি, যে সারগুলি ব্যবহার করা হয়, ফসফেট সার, পটাশ, এগুলি দিলেই চলে আর কি। মানে আলাদা কোনো মানে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। আদার দামটা কেমন আছে লোকাল বাজারে? বর্তমানে 70-80 টাকা কেজি। এটা কি লাভজনক চাষ? জি, এটা লাভজনক চাষ, যেহেতু আমি এককভাবে করছি না, আমার ওই সিমের পাশাপাশি হচ্ছে অনেকটা লাভজনক। আচ্ছা, এই যে আদা সিম পাশাপাশি আর কি কোনো চাষাবাদ করছেন? জি অবশ্যই, আমার এই আদা সিম এর পাশাপাশি আমার এই যে বেগুনের জমি আছে। একটু চলেন আমাদের দর্শকদের একটু দেখান। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই পর্যায়ে আমরা অবস্থান করছি বেগুনের ক্ষেতে। সেলিম ভাই আগেই জানিয়েছিলেন যে সিমের পাশাপাশি তিনি বেগুন সহ আরও কিছু সবজি চাষাবাদ করেন। তো এই পর্যায়ে আমরা একটু বেগুন সম্পর্কে জানবো। কি পরিমাণ বেগুন গাছ লাগিয়েছেন এখানে? আমার এখানে 15 ঘন্টা জমি আছে, 15 ঘন্টা জমিতে মিনিমাম 2000 চারা হবে। কতদিন আগে চারাগুলো লাগিয়েছেন? 2 মাস আগে লাগানো হচ্ছে, 60 দিন আগে। কিছু কিছু চারা তো দেখলাম ফুল হ্যাঁ, আসছে। যে ফুল আসছে, যে এটা বেগুন হবে, এটা বেগুন হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে বেগুনের চারা রোপণ প্লাস হারভেস্ট হওয়া পর্যন্ত কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হন? আমাদের এখানে রোগবালাইয়ের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ওই যে এই গাছটা, যে হলদে মোজাইক ভাইরাস। এটা হলো বেগুনের জন্য সবচেয়ে মানে রোগের সবচেয়ে প্রধান মানে রোগ হচ্ছে এটা বেগুনের বর্তমানে। এটার সমাধানটা কিভাবে? এটার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এটা আমরা উঠে জমি থেকে অন্য জায়গায় নিয়ে মাটিতে পুঁতে রাখা অথবা পুড়ে ফেলা। দর্শক, একটি জিনিস আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে এই যে বেগুনের যে পাতাটা আপনারা দেখছেন, সেটি হলদে মোজাইক ভাইরাস আক্রান্ত। এটি হলে আসলে তেমন কোনো সমাধান এখন পর্যন্ত নেই। যদি আক্রান্ত হয় কোনো গাছ, সেটিকে মাটি থেকে উঠিয়ে ফেলে দেওয়াটাই হচ্ছে উত্তম। বেগুনের চাষাবাদ করতে গিয়ে খরচটা কেমন? বেগুনের চাষাবাদ করতে একখানি জমিতে মোটামুটি অনেক খরচ পড়ে। লাভটা তাহলে? লাভটাও বেশি, কিন্তু লাভটা বেশি ওইটা আপনার যদি আমরা এখন জমিতে লাগাইছি, যদি হারভেস্ট করার সময় বাজার মূল্যটা একটু ভালো পাই, আশা করি মানে মার্কেটটা একটু ভালো পাবো আর কি। এই যে নরসিংদীকে তো সবজির ভান্ডার বলা হয়, এখন যে উৎপাদন হচ্ছে যে পরিমাণ, সেটা কি পর্যাপ্ত নাকি আরো উৎপাদন বাড়ানো সম্ভব?
এর থেকে আরো বেশি উৎপাদন করা মনে হয় সম্ভব আমাদের নরসিংদীতে। আচ্ছা, এই যে কৃষি প্রযুক্তির যে ডেভেলপমেন্ট হচ্ছে, পাশাপাশি সরকারি পর্যায়ে বিভিন্ন জাত নিয়ে গবেষণা হচ্ছে, তারপর কৃষি যে সকল অফিস রয়েছে স্থানীয় পর্যায়ে বা কৃষি কর্মকর্তারা আসছেন, তো আপনাদের এই জায়গায় এই বিষয়গুলো কেমন দেখছেন? কৃষি অফিস আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সহায়তা করছে। কৃষি অফিসার বা আমাদের ওইখানে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, উনি আমাদের এখানে মিনিমাম সপ্তাহে 2-1 দিন আসে, আমাদের খোঁজখবর নেয়, আমাদের জমি পরিদর্শন করে। আইসা ওনারা আমরা বলে যে আপনারা এইভাবে করেন, তাহলে আপনারা উপকৃত হবেন। আমরা ওনাদেরকে অনুসরণ করি, মানে আমরা এগুলি করি আর কি, কাজ করি। বেগুনের চারা লাগানো থেকে শুরু করে এই হারভেস্ট পর্যন্ত পুরো প্রক্রিয়াটা একটু সংক্ষেপে একটু বলেন তো। প্রথমে আমরা এটা জমিতে একটা সাইটে আপনার বীজ ফেলি, বীজ ফেলে চারা উৎপাদন করি। চারা উৎপাদন করে আমরা এই জমিটা চাষ করি। জমি চাষ করার আগে গোবর সার এগুলি ব্যবহার করা হয়। তখন আবার ওইটাতে আপনার এই খাটা থেকে জমিতে চারাগুলি 1.5 হাত বা 2.25 হাত এরকম দূরত্ব নিয়ে আমরা জমিতে চারাটা বসানোর পরে চারাতে আবার এই যে খুঁটি দেওয়া হয়, যে আপনার খুঁটি দেওয়া আছে, খুঁটিতে বাঁধা হয়। বাঁধানোর কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টিতে মানে কিছুদিন পরে তো আপনার মানে ঝড় বৃষ্টি হবে, মানে বর্ষাকালীন সময়, এই সময় যাতে আমার গাছটা মানে না পড়ে আর কি, এই জন্য এটা করা হচ্ছে। বিশেষ করে লাগানোর পরে নিড়ানি দেওয়া হয়, ক্ষেতটা যাতে পরিষ্কার থাকে। দেখেন কিন্তু এই ক্ষেতটা নিড়ানির পরে পানি দেওয়া হচ্ছে। আপনার ওই থেকে ইয়ে করার পরে আপনার ফুল ফল আসবে, বেগুন উৎপাদন করে তারপরে আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারি। এগুলো মোটামুটি একটা প্রসেসিং। আচ্ছা, এই যে দীর্ঘ প্রসেস করতে মানে এই জমিটাতে কয়জন লেবার লাগে? আপনার লেবারটা তো আপনার হচ্ছে এই মানে 15 দিন পর লাগে। একদিনে তো আর সব লেবার লাগে থাকে না, দেখা গেছে জমিটা নিড়ানির দরকার। এই জমিটা নিড়াইতে গেলে আপনার 2টা লেবারের প্রয়োজন হয় একদিন। 2টা লেবারের আপনার দাম হচ্ছে 1000 টাকা। বেগুনের চারা, তারপরে যে বিভিন্ন সময় সার দিতে হয়, জি। এইসব ক্ষেত্রে আপনারা মানে সার পাচ্ছেন কিনা, বা বীজ সবসময় নিয়ম অনুযায়ী বা যেই সময়টাতে চাহিদা ওই সময়টাতে পাওয়া যাচ্ছে কিনা? যে আমরা বীজ এবং সার এগুলো আমরা পর্যাপ্ত পরিমাণের মানে সবসময় আমাদের যখন প্রয়োজন উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমরা পাচ্ছি, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, কৃষিতে তো এখন মানুষের যেমন চাহিদা বাড়ছে, মানুষের জনসংখ্যাও বাড়ছে, পাশাপাশি আপনারা এক্সপোর্টও করছেন, তো সেক্ষেত্রে তো উৎপাদনও তো বৃদ্ধির একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো এই দিকে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এদিকে চিন্তা ভাবনা হচ্ছে আপনার কৃষি অফিসের মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন জাত নিয়ে ওনারা গবেষণা করে, নতুন নতুন জাত গবেষণা করে আমাদের মাধ্যমে দেওয়া হচ্ছে, আমরা ওইগুলি চাষ করতেছি। কৃষিতে এই যে হাল চাষের ক্ষেত্রে আপনারা কি ইউজ করেন? পাওয়ার টিলার, ট্রাক্টর, এই 2টা জিনিসই ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এই যে বেগুনের পাশাপাশি আর কি চাষাবাদ করছেন? বেগুনের পাশাপাশি আমার লেবু বাগান আছে, আমার 35 ডিসিমের লেবু বাগান আছে। কি জাতের লেবু? কলম্বো লেবু আছে আর কি, আপনার যেটা নাকি জারা লেবু বলা হয়। ঠিক আছে, তাহলে দর্শকদের একটু দেখাই। হ্যাঁ জি, আজ চলেন। সবুজ কৃষির আজকের পর্বে এই পর্যায়ে আমি উপস্থিত আছি লেবুর বাগানে। আর নরসিংদীর সবচেয়ে সুস্বাদু এবং সুগন্ধযুক্ত একটি লেবুর জাত হচ্ছে কলম্বো লেবু। এটা নরসিংদীর একটি ঐতিহ্য আপনারা বলতে পারেন। এই লেবুটি দেশের চাহিদা যেমন মেটাচ্ছে, তেমনি কিন্তু দেশের বাইরে বিশেষ করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে এক্সপোর্ট হচ্ছে। এই লেবুটার সম্পর্কে আমরা জানবো। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই অঞ্চলের যিনি উপ সহকারী কৃষি কর্মকর্তা রয়েছে ফাতেমা বেগম, তিনি এখানেই অবস্থান করছিলেন। বিভিন্ন জায়গা ওনারা গিয়েছিলেন, বিভিন্ন গাছ, বিশেষ করে উনি প্রতিনিয়ত এই অঞ্চলে যেই ওনার আওতাভুক্ত যেই ক্ষেতগুলো রয়েছে সেগুলো তিনি ভিজিট করেন এবং রোগবালাই হলে সেই অনুযায়ী কৃষকদের পরামর্শ দেন। তো এই পর্যায়ে আমি একটু পরিচয় করে দিচ্ছি উপ সহকারী কৃষি কর্মকর্তা ফাতেমা বেগম। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমিও খুব ভালো আছি। আজকে আমরা সকাল থেকে আসলে আপনার অঞ্চলে অবস্থান করছি। এই জায়গার সিম, বেগুন, এমনকি লেবু বাগানেও আমরা দেখলাম। আদা চাষ সম্পর্কেও কৃষক ভাইয়ের কাছ থেকে জানলাম। তো আপনি তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবত কাজ করছেন, তো এই যে নরসিংদী যেই সবজি বা লেবু এই যে একটা বিখ্যাত হওয়ার সারা বাংলাদেশের কারণ, মানে সবাই নরসিংদী সবজি একটু ডিমান্ড করে,
তো এটার পেছনে আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা কারণটা হলো নরসিংদী ডিস্ট্রিক্টেও বেলাব উপজেলা আমলাব ইউনিয়নে উজিলাব গ্রাম এবং উজিলাব ব্লকে আমার মনে করেন রবি মৌসুমে 125 হেক্টর জমিতে শাকসবজি আবাদ হয়। এর মধ্যে শুধু সিমই আছে 25 হেক্টর সিম থাকা সত্ত্বেও আমরা সকল কৃষকদেরকে তো আমাদের আওতায় আনতে পারি না। আমরা কিছু সংখ্যক কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন অফিসের মাধ্যমে, বিভিন্ন রকমের উপকরণের মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা 4 হেক্টর জমিতে সম্পূর্ণ নিরাপদ সবজি উৎপাদন করি। সম্পূর্ণ নিরাপদ সবজি উৎপাদন এবং বিষমুক্ত সবজি উৎপাদন করার বিদায়ী এই সবজিটা আসলে বাইরে রপ্তানি হয়। এই সবজিটা খেতে যেমন সুস্বাদু তেমন নিরাপদ। নরসিংদীকে তো বাংলাদেশের সবজির ভান্ডার বলা হয়, আর যে উৎপাদনটা হচ্ছে এটা কি পর্যাপ্ত পরিমাণ কিনা? এখন পর্যন্ত যে পরিমাণে সবজি আমরা উৎপাদন করতে পেরেছি এটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। আশা করি আগামীতে আরো বেশি বাড়বে, কারণ এবছর দেখিতেছে বাজার মূল্যের চাইতে যারা রপ্তানি করে তারা বাজার মূল্য চাইতে কেজি প্রতি 15-20 টাকা বেশি পাইতেছে। এই আগ্রহ দেখে অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে তারা নিরাপদ সবজি উৎপাদন করতে আগ্রহী। বর্তমানে যে একটা আলোচনা, একটা বিষয়বস্তু যে বিষ মুক্ত বা রাসায়নিক যুক্ত সবজি বাজারে ছয়লাভ, কৃষকরা মানে অতি মুনাফার আশায় বা অতি দ্রুত উৎপাদনের আশায় যে রাসায়নিক বিষ প্রয়োগ করছে, এটা তো মানবদের জন্য একটি বিরাট ক্ষতিকারক। তো এই যে বিষয় নিয়ে, নিরাপদ খাদ্য নিয়ে আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা হলো যেমন গুড এগ্রিকালচার প্র্যাকটিস পাটনা প্রকল্প থেকে আমরা প্রকল্প পাইছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটা ইউনিয়নে 7টি করে স্কুল দিচ্ছি, যে গ্যাপের আওতাধীনে। এই গ্যাপের আওতাধীনে প্রত্যেকটা স্কুলে 25 জন কৃষক কৃষানি থাকে। ওদেরকে আমরা সম্পূর্ণ জৈব বালাইনাশকের মাধ্যমে যাতে সবজি এবং ফল উৎপাদন করতে পারি এই বিষয়ে ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এতে করে তারা আমাদের এই বিভিন্ন রকমের জৈব বালাইনাশক ব্যবহার করে এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করে। রাসায়নিক সারের পরিবর্তে একটু জৈব সারটা বেশি ব্যবহার করতেছে। এতে করে মাটির গুণাগুণ ভালো থাকে এবং সবজিটা খেতেও সুস্বাদু, যার কারণে নরসিংদীর সবজিটা কিন্তু অত্যন্ত নিরাপদ বলে প্রত্যেক মানুষের এটা বিশ্বস্ত হয়ে গেছে। এর জন্য আমাদের এটা বাজার মূল্য বেশি। আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি লেবুর বাগান, এটি হচ্ছে কলম্বো জাতের লেবু। এই জাতের লেবুটা কি শুধু নরসিংদীতেই হচ্ছে নাকি আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায়? নরসিংদীতেই সবচেয়ে বেশি, তবে সিলেটও আছে এই কলম্বো লেবুটা। জি, আচ্ছা, এই লেবুটা এত বেশি সুস্বাদু বা সুঘ্রাণ হওয়ার কারণটা? এই লেবুটা আসলে অত্যন্ত রসালো এবং সবচেয়ে বড় গুণ হলো এটা চালটা খাওয়া যায়, কোনো তিতা থাকে না, রসে ভরপুর থাকে। এছাড়া একটা জিনিস সুবিধা যে এই লেবুটা কিন্তু সারা বছরই পাওয়া যায়, সারা মাস এটা আপনি পাবেন। অন্য লেবু কিন্তু এত বেশি পাওয়া যায় না। এটাতে পর্যাপ্ত, এখন আপনি গাছে দেখতে পারবেন যে লেবু বড় হচ্ছে, ফুল ফুটছে, ছোট আছে, মাঝারি সাইজ আছে। আপনি ওই যে প্রত্যেকটা ইয়াতে লেবুতে দেখবেন থুকায় থুকায় লেবু আসে, এক একটা থুকাতে 8টা-10টা লেবু পর্যন্ত হয়। এতে করে কৃষকরা লাভবান, যার কারণে এই লেবুটা বেশি করে। লেবু গাছের রোপণ করার পদ্ধতিটা আসলে কি? কত ফিট দূরত্বে এবং রোপণ করার পদ্ধতিটা হলো একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব হলো 4 মিটার, মানে 8 এবং একটা চারা থেকে একটা চারা দূরত্ব হলো 4 মিটার। 8 দূরে দূরে হলে লেবু গাছটা মনে করেন পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস পায়, তখন এই গাছটাতে ফুল ফল বেশি আসে এবং রোগ জীবাণুর আক্রমণ কম থাকে। একটা লেবু গাছ থেকে কত বছর উৎপাদন মানে এই লেবু পাওয়া যায়? একটা গাছের আয়ুষ্কাল হলো, যদি মনে করেন আপনি পানি লেগে না থাকে, 12-14 বছর পর্যন্ত আপনি একটা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে লেবু সংগ্রহ করতে পারবেন। তার মানে কি লেবু গাছটা সবসময় উঁচু জমিতে লাগানোটা ভালো নাকি? একবার উঁচু হতে হবে তাও না, যদি যে দেখেন নালা করা আছে, যদি বৃষ্টি হয় তাহলে নালা দিয়ে যাতে পানিটা বের হয়ে যেতে পারে, তখন গাছটা মারা যাবে না। লেবু গাছ রোপণ করার সময় কি আছে? জুন জুলাইতে সবচেয়ে ভালো সময়, উপযুক্ত সময়। এছাড়াও যদি আপনি পানির ব্যবস্থা থাকে, সেচের ব্যবস্থা থাকলে আপনি যে কোনো সময় রোপণ করতে পারেন, তবে জুন জুলাইতে হলো সবচেয়ে উত্তম সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেখলেন যে লেবুর বাগানে লেবুর গাছ কিভাবে রোপণ করতে হয়, কখন রোপণ করতে হয় এবং কত মিটার দূরত্বে রোপণ করলে ভালো ফসল পাওয়া যায়। তো এই পর্যায়ে আমরা আজ সারাদিন ছিলাম নরসিংদীর বেলাব উপজেলার উজলাব গ্রামে। আর এই গ্রামে কৃষকদের সাথে আজকে সারাদিন আমরা কাজ করেছি। আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং তাদের কাছ থেকে প্রতিবন্ধকতা সম্পর্কে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে আমরা একটু সমাধান খোঁজার জন্য আমরা যাব উপজেলা কৃষি কর্মকর্তার কাছে। তার কাছ থেকে কিছু সমস্যা নিয়ে তার সাথে কথা বলবো। এর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যে বাজারজাতকরণের যেই সমস্যাটি,
যেটি কৃষক সেলিম ভাই বলেছিলেন যে তারা ফরিয়া বা দালালের কারণে তারা এই বাজারের ন্যায্য যে মূল্যটি সেটি থেকে বঞ্চিত হচ্ছেন। তো এইসব নানাবিধ সমস্যা এবং সমাধান নিয়ে আমরা কথা বলবো কৃষি কর্মকর্তার সাথে। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে অবস্থান করছি নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রকল্পে। আমাদের সাথে উপস্থিত আছে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নরসিংদী। আমার সাথে আরও উপস্থিত আছেন জিটিভির নরসিংদীর জেলা প্রতিনিধি শ্যামল মিত্র। আমরা তাদের সাথে আজকে কথা বলবো। এই নরসিংদী জেলাকে আমরা সবাই জানি সবজির ভান্ডার হিসেবে। এই সবজি উৎপাদনে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কৃষকরা এবং কিভাবে সমাধান দিচ্ছেন, প্রথমেই আমি কথা বলবো জিটিভির জেলা প্রতিনিধি শ্যামল মিত্রর সাথে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের এই নরসিংদী জেলায় 6টি উপজেলা, এর মাঝে 3টি উপজেলা কৃষি নির্ভর বলা যায়, বিশেষ করে বেলাবো, মনোহরদী, শিবপুর এবং রায়পুরের ক্রিয়দংশ। পাশাপাশি অন্যান্য যে উপজেলাগুলি আছে সেগুলি আপনার পলাশ বা নরসিংদী সদরের যে চরাঞ্চল সেখানেও সবজি উৎপাদন হয়। দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, এটা প্রথমত হলো যে নরসিংদীতে একটি হিমাগার নেই, সবজি রক্ষণাবেক্ষণের জন্য একটা হিমাগার নেই। এটা দীর্ঘদিনের নরসিংদীর কৃষকদের একটা দাবি যে এখানে এত সবজি উৎপাদন হয় কিন্তু এইখানে কোনো হিমাগার। বিগত কিছুদিন পূর্বে নরসিংদীতে কৃষি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছে উনি এসেছিল। আমি ব্যক্তিগতভাবে ওনাকে প্রশ্ন করেছিলাম যে এখানে হিমাগার হবে কিনা। তখন উনি আমাকে যেটি বলেছিল যে আসলে হিমাগার হবে না, এখানে সবজি রক্ষণাবেক্ষণের জন্য একটা জায়গা হবে। কিন্তু রক্ষণাবেক্ষণ আর হিমাগারের বিষয়টা একটু ভিন্ন, সেটা আপনিও জানেন। রক্ষণাবেক্ষণের একটা নির্দিষ্ট সময় থাকে, হয়তো একটা নির্দিষ্ট একটা স্টে করার একটা জায়গা, কিন্তু হিমাগারটা হলে একটা দীর্ঘ বিষয়। এবং সমাজের যারা নেতৃত্ব স্থানীয় আছে সম্মিলিত একটা প্রক্রিয়া হলে এই নরসিংদীর কৃষিটা টিকবে এবং এটা একটা ভালো পর্যায়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার সূত্র ধরেই একটু প্রশ্ন করতে চাই, আপনাদের নিজস্ব পরিকল্পনাটা কি, আসলে কিভাবে এই নরসিংদীকে বিষ মুক্ত একটি চাষাবাদের আপনারা পরিবেশ তৈরি করে দিতে পারেন? ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আমাদের অতিথি মহোদয় এবং দর্শক যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। আসলে নরসিংদী একটা সবজি এবং ফল চাষের জন্য খুবই একটা উর্বর ভূমি। এখানের মাটি, আবহাওয়া এবং ঢাকার কাছাকাছি থাকার জন্য এখানে নরসিংদী জেলার যে উৎপাদিত সবজি এবং ফলের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সারা বাংলাদেশে একটা চাহিদা রয়েছে। তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের কৃষকরাও কিন্তু এখানে বাণিজ্যিক কৃষি এখানে করতেছে। বাণিজ্যিক কৃষি করাতে যেটা হচ্ছে, তারা নতুন নতুন জাত এবং নতুন যে ফসল সবজিগুলো তারা করে আপনার আগাম সবজি চাষগুলো তারা করতেছে। সুতরাং এখন এই সবজি চাষগুলো করতে গিয়ে তারা খুব ইন্টেন্সিভ কাল্টিভেশন করতেছে। ইন্টেন্সিভ কাল্টিভেশনের যখন করতে যাবে তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের আপনার মানে তারা তারা বালাইনাশকের ব্যবহার করতেছে, পাশাপাশি কিছু পিজিআরও ব্যবহার করতেছে। তো এক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যে কাজটা করে যাচ্ছি, আপনারা জানেন যে এখানে যেহেতু আমাদের সবজি এবং ফল বিশেষ করে বিদেশে রপ্তানি হয়, আমাদের মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে রপ্তানি হয় এবং এই দেশগুলোতে কিন্তু আপনার পেস্টিসাইড ব্যবহার করার একটা বাধ্য আছে, যে এমআরএল একটা মাত্রা আছে, যে এর বেশি তারা করতে পারবে না, তারা এটাকে ওই মানসম্মত না হলে তারা এটাকে গ্রহণ করবে না। তো সেই প্রেক্ষাপট থেকে কিন্তু গত বছরও আমাদের বিশেষ করে সিম এখানে রপ্তানি বন্ধ হয়ে গেছিল। তো নন কমপ্লায়েন্স যখন হয়েছে, এখন এটাকে আমরা স্বাভাবিকভাবেই নরসিংদীর কৃষকরা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আসলে কাজ করতেছি কিভাবে এই জায়গাটা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। সেই প্রেক্ষিতে আমরা যেটা কাজ করছি এক হলো কৃষকদের গ্রুপ ভিত্তিক আমরা অ্যাপ্রোচ করতেছি, যাতে তারা রাসায়নিক যে রাসায়নিক বালাইনাশকের ব্যবহারটা কমিয়ে যাতে জৈব বালাইনাশক তারা ব্যবহার করে। এক্ষেত্রে আমাদের উপজেলা পর্যায়ে প্রত্যেক অফিসারকে আমাদের নির্দেশনা দেওয়া আছে এবং আমরাও এটা মনিটরিং করতেছি যে বালাইনাশকের যে দোকানগুলো আছে, এই বালাইনাশকের দোকানের পাশাপাশি তারা যেন জৈব বালাইনাশকের একটা কর্নার থাকবে, তারা এই বালাইনাশকগুলোকে এবং ব্যবহার করে। আর নিয়মিত যেটা আছে, আপনি বালাইনাশকের কথা বলতেছিলেন, যে আমরা অনেক ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাগুলোতে আপনার প্রতারণা করে কৃষকদের সাথে। তো সেই দিক বিবেচনা করে কৃষকরা যাতে প্রতারিত না হয়
আমরা কিন্তু নিয়মিত আমরা স্যাম্পলিং করতেছি, এখান থেকে র্যান্ডম স্যাম্পলিং করতেছি, করে এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি। পরীক্ষা করার পরে যদি সেটা মানসম্মত না হয় সেগুলো কিন্তু আমরা কিন্তু ব্যান করতেছি, এবং এগুলো বাজার থেকে কৃষকরা যাতে কৃষকের কাছে যাতে না পৌঁছাইতে পারে সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা এটা নিয়মিত কাজ আমরা করতেছি। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু শ্যামল মিত্রর কাছে একটু জানতে চাই, আপনি সম্প্রতি বলেছেন যে কৃষি উপদেষ্টাকে হিমাগারের বিষয়ে জানতে চেয়েছিলেন। আজকে এই সবুজ কৃষির কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে স্থায়ী যে বাজার, কৃষি বাজার বা কৃষির যে পাইকারি মার্কেট, আমরা যেটা কাউরান বাজার আছে এবং দেশের বিভিন্ন প্রান্তেও আছে, তো এই নরসিংদীতে কি এরকম কোনো স্থায়ী বাজার আছে কিনা? বেলাবর একজন কৃতি সন্তান কৃষি অফিসের একজন বড় অফিসার ছিলেন। উনি কিন্তু একটা বাজারের জন্য একটা প্রস্তাবনা দিয়েছিল যে এটা বেলাবো বারোইচে এরিয়াতে, আমি যতটুকু হয়তো ভুল হতে পারে, আমি যতটুকু জানি যে বারোইচে এরিয়াতে, এবং ওনার সুবাদে বিভিন্ন উপজেলায় কিন্তু বাজার একটা কৃষি বাজারের জন্য কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি যতটুকু উনি যখন নরসিংদীতে আসছিল আরো 3-4 বছর আগের ঘটনা, আমি ব্যক্তিগত ওনার সাথে কথা বলছিলাম যে ধরেন কৃষির সাথে আমাদের নরসিংদীর মনোহরদীতে অমৃত সাগর হয়, যেটা নরসিংদীর অমৃত সাগর। তো আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই অমৃত সাগরটা এটা কিন্তু আপনি জানেন কি জানি না যে এটা কিন্তু আপনার ইয়াতে পড়েছে আর কি। তো উনি আমাকে বলেছিল যে এই বাজারের জন্য উনি বিশেষ করে বেলাবো, মনোহরদী এবং শিবপুরে বাজারে একটা নির্দিষ্ট জায়গা ওনার গেছে। তো এই বিষয়ে আমাদের মনে হয় যে উনি এই বিষয়ে একটু বলতে পারবো আর কি। ধন্যবাদ, আসলে অনেক ভালো বলছেন। আমি এটা আসলে কথা বলতাম, আপনারা জানেন যে আসলে নরসিংদীতে যেহেতু আসলে সবজিগুলো উৎপন্ন হয়, সবজি এবং ফলগুলো, তো এগুলোর আসলে স্থায়ী কোনো আমাদের সংরক্ষণগার নাই। তো এই প্রেক্ষাপটে আমরা কিন্তু এটা কৃষি বিভাগ কিন্তু আমরা একটা চেষ্টা করতেছি, আসলে এটা আমাদের এই জায়গাটাতে আসলে কাজ করা দরকার। আমাদের সাংবাদিক মহোদয় যেটা বলতেছিলেন যে বারোইচা বাজার এবং মরজাল বাজার, এই দুইটা বাজারেই কিন্তু সবজিগুলো বাজারের এবং ঢাকা সিলেট হাইওয়ের উপরে তারা বিক্রি করে। এই জায়গাতে কিন্তু ওটা যানজটের সৃষ্টি হয়, আরও বেশ কিছু প্রবলেম হয়, আবার সবজির মানগুলো আপনার ভালো থাকে না। যেটা আমাদের অসুবিধাটা হচ্ছে যে কৃষক কিন্তু এই জায়গাতেও আপনার ধরেন কোনো সময় সে বিক্রি করতে পারলো না, তারা কিন্তু সাময়িকভাবে যে এটা সবজিটাকে সংরক্ষণ করবে সেই সুযোগগুলো নাই। তো এই দিক বিবেচনায় আমরা কিন্তু ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা একটা স্থানীয় কালেকশন পয়েন্ট স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছি। চিপাঘাট যে এলাকাটা আছে ওই জায়গাটাতে আমাদের জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, হ্যাঁ বেলাবো উপজেলায়, এটা 12% জমি তারা এটা দিবে। তো আমরা এটা সম্ভবত যাচাই করে মোটামুটি প্রকল্পের সাথে পিডি সাহেবের সাথেও কথা হয়েছে যে আমরা খুব দ্রুত আর কি সেটাকে আমরা একটা ইয়ের মধ্যে প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আশা করি ওই জায়গাটাতে যদি আমরা কালেকশন পয়েন্টটা স্থাপন করতে পারি, সেখানে কিন্তু সবজির সাময়িক একটা সংরক্ষণাগার হবে। যদি হিমাগার সেটা ওই না হলেও কিন্তু এটা সাময়িকভাবে তারা সংরক্ষণ করবে। একটু একটা প্রশ্ন সংযুক্ত করতে চাই যে এই যে রাস্তার মাঝখানে এই বাজারটা হওয়ার কারণে কৃষকদের কিন্তু একটু কষ্ট আছে, যে ওই জায়গায় দালালদের একটা দৌরাত্ম্য রয়েছে, যার কারণে তারা ভাবছে যে তাদের যে ন্যায্য মূল্য দালালদের কারণে পাচ্ছে না। তো এই বিষয়টা একটু আমাদের উত্তরটা দিবেন আর কি। মার্কেটিং যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনার কিছু ফরিয়াটা থাকবে। যেমন আমরা যে সবজিগুলো বিদেশে রপ্তানি করতেছি, রপ্তানিকারকরাও কিন্তু সরাসরি অনেক সময় তারা কৃষকের কাছ থেকে সরাসরি তারা কিনতেছে না, তারা হয়তো একটা মাধ্যমে তারা কিনতেছে। এই জায়গাতে কিন্তু আপনার একটু সমস্যা হচ্ছে, যেমন সে যে দামে কিনতেছে প্রকৃত দামটা কৃষক পাচ্ছে না। তো আমরা এই জায়গাতে একটু কাজ করতেছি যাতে রপ্তানিকারকদের সাথে কৃষকদের একটা সরাসরি লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করতেছি, যাতে সরাসরি কৃষকের কাছে যদি নেয় তাহলে কৃষকরা একটা ন্যায্য মূল্য পেল। আশা করতেছি যে আমরা কালেকশন পয়েন্ট, তারপর আরও কিছু আরেকটা প্রকল্পের মাধ্যমে আমরা কিছু চাচ্ছি যে ওই কুলিং ভ্যান, এই কুলিং ভ্যানের মাধ্যমে ধরেন যদি সরাসরি পণ্যটা ঢাকাতে নিয়ে যেতে পারলো তাহলে কিন্তু সেই পণ্যের গুণাগুণও আপনার ভালো থাকে, কৃষকরাও কিন্তু সেই জায়গাতে একটু ভালো দাম পাবে, এবং যারা ভোক্তা শ্রেণী তারাও কিন্তু মানসম্মত সবজি বা ফলটা তারা কিন্তু গ্রহণ করতে পারবে। আচ্ছা, এই যে সরকারের পক্ষ থেকে আমরা তো এখন তো কৃষিতে যান্ত্রিকরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিভিন্ন মেশিনারিজ উদ্ভাবন হয়েছে যেটি বাংলাদেশে অনেকেই ব্যবহার করছেন, তবে সেটার সংখ্যা অনেক কম। নরসিংদী জেলার কৃষকদের জন্য এই যে কৃষি যান্ত্রিকরণ বা প্রযুক্তির উন্নয়নের ব্যাপারে আপনারা কী ধরনের ভূমিকা রাখছেন? আপনাদের এটা আসলে তো এখন যে বর্তমান কৃষিতে আপনারা জানেন যে আমাদের কৃষি শ্রমিক কমে যাচ্ছে, যার ফলে যন্ত্রের উপর নির্ভরশীল হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই, এবং এটাকে আমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা বিশেষ করে মাঠ ফসলের ক্ষেত্রে ধরে করেন, বিশেষ করে ধানের জন্য ধান
রোপণ করার জন্য আমরা রাইস ট্রান্সপ্লান্টার, তারপরে ধান কর্তনের জন্য কম্বাইন হারভেস্টার, আর পাওয়ার টিলার তো এগুলো ব্যবহার হচ্ছে, পাওয়ার টিলার বা ট্রাক্টর এগুলো ইউজ হচ্ছে, এগুলো তো আমরা করতেছি। তারপরে সিডারের ব্যবহার আমরা করতেছি। তবে যেহেতু প্রয়োজনের স্বার্থেই, সময়ের প্রয়োজনে আপনাকে কৃষি যন্ত্রপাতি, আধুনিক যে কৃষি যন্ত্রপাতির দিকে আমাদেরকে যেতে হবে। তো আমরা চেষ্টা করতেছি, কৃষকদেরও আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ করতেছি, যাতে আমরা যান্ত্রিকরণের মাধ্যমে কৃষিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। শ্যামল মিত্র, আপনাকেও ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখলেন নরসিংদী জেলার সবজি চাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এ সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অতিথিদের সাথে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানা। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।